শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেব। প্রতিদিনকার মতো চেষ্টা করব খবরটা খুব বড় না করতে আর দ্রুততার সাথে বলতে, যাতে করে সব আপডেট এই 1 ঘন্টায় জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও দুর্বল, তাই এই মুহূর্তে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করা জরুরি, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানবিক দিক বিবেচনা করে হলেও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দেশে খালেদা জিয়া চিকিৎসা করার মতো অবস্থা নেই। বিএনপি চেয়ারপারসনের কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তার চিকিৎসাটা হচ্ছে অনেক ধরনের অসুখের। এই অসুখগুলো যদি সত্যিকার অর্থেই সুস্থ চিকিৎসা করতে হয়, তাহলে এই দেশে সেই ধরনের কোনো মেডিকেল সেন্টার বা হাসপাতাল নেই যা মাল্টি ডিসিপ্লিনারি ডিজিজের চিকিৎসা করতে পারে। আজকে আমরা তাই বলতে চাই যে আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনারা দয়া করে আপনারা মানবতার স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাইরে চিকিৎসার সুযোগ করে দেন, যেটা তার পরিবার থেকে আবেদন করা হয়েছে। এদিকে বর্তমান অবস্থায় খালেদা জিয়ার আবেদন নতুন করে বিবেচনার সুযোগ নেই। সংসদে আলোচনায় এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। জানিয়েছেন, বিদেশে চিকিৎসার জন্য যেতে হলে খালেদা জিয়াকে পুনরায় জেলখানায় গিয়ে নতুন করে আবেদন করতে হবে, তারপরও সেই আবেদন বিবেচনা করা হবে কিনা তা দেখবে সরকার। এর আগে বিএনপি সংসদ সদস্যরা বিএনপি চেয়ারপারসনকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান। অধিবেশনে বিরোধী দলীয় নেতা উপনেতার পারিতোষিক ও বিশেষাধিকার বিলে 2021 ও স্পেশাল সিকিউরিটি ফোর্স বিল 2021 সংসদে পাশ করা হয়। শিশুতে অবস্থান করছেন, উনার চিকিৎসার জন্য উনার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে উনাকে বিদেশে চিকিৎসার সুযোগটা দেন। 401 ধারা অনুযায়ী সরকার চাইলে যে কোনো সময় যে কোনো দেশে উন্নত চিকিৎসার জন্য যেতে পারবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই চিঠিটা উনি কি রায় পাওয়ার পরে দিয়েছেন? একটা নিষ্পত্তিকৃত দরখাস্তের উপরে আর কোনো অর্ডার দেওয়া যায় না। মিসেস খালেদা জিয়া যদি আবারও জেলখানায় গিয়ে আবারও অ্যাপ্লাই করেন, তখন আমরা বিবেচনা করব। কিন্তু যেই অবস্থায় আছেন সেই অবস্থায় এই 401 ধারায় এই কোনো পদক্ষেপ নতুন করে বিবেচনার কোনো সুযোগ নাই। ওয়ে বিল ও সিটিং সার্ভিস বন্ধের দাবিতে রাজধানীর মিরপুরে বাস চালানো বন্ধ করে দেয় চালক হেলপাররা। চালকদের অভিযোগ যে ওয়ে বিলের কারণে প্রতিদিনই ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সাথে তারা বাকবিতণ্ডায় জড়াচ্ছে। অন্যদিকে মালিকদের পক্ষ থেকে ওয়ে বিল অনুযায়ী ভাড়া আদায়ের জন্য চাপ দেওয়া হচ্ছে। এসব নিয়ে চালক হেলপারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এদিকে বাংলাদেশ বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ জানালেন, সরকারি নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, তাই অচিরেই বন্ধ করা হবে ওয়ে বিলের নিয়ম। আমাদের কোনো সিটিং সার্ভিস চলবে না, ঢাকা শহরে শুধু লোকাল চলবে। আমরা ভাড়া নিব যাত্রীদের কাছ থেকে কিলোমিটার হিসাব করে। রাইট শেষে আপনাদের ওবিলে যে লেখা দেয় সুপারভাইজার, মানে ওবিলে কাগজটা যেই যাত্রী সংখ্যাটা, সেই যাত্রী অনুযায়ী আমাদের সম্পূর্ণ ভাড়া মানে হিসাব করে নিয়ে নেয়। আমাকে ভাড়া কম দিবে, এই লিয়ে 2-1 কথার ভিতরে ঝগড়া। এরপরে আমার 11 নম্বর বইয়ে আমার হাত ধরে টান দিয়েছে, টান দিয়ে পরে ব্যাগ দিয়ে গিয়ার বের করছে মারার লিগে। হ্যাঁ, আমরা বন্ধ করে দিব। সরকারের সিদ্ধান্তই আমাদের মানতে হবে। এ পর্যায়ে আমরা একটু ফার্মগেট এলাকার চিত্র আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। সহকর্মী শাকিল হাসান অপেক্ষা করছেন। শাকিল, এই যে মিরপুর এলাকায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে, নিশ্চয়ই এর একটি প্রভাব পড়েছে গোটা ঢাকা শহরে, যেহেতু অফিস ছুটির সময় পেরিয়ে গেছে। আপনি ফার্মগেট এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? যাত্রীদের সাথে যদি কথা হয়ে থাকে তারা কি বলছেন? বৃষ্টি, ঢাকার সড়কের যে বাস চালক, বাস হেল্পার এবং যাত্রীদের যে একটি সংকট, সেটি কিন্তু প্রতিনিয়ত এই চিত্র দেখতে পাওয়া যায়। যে ভাড়া নিয়ে বসতে হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, অনেক সময় সেটি হাতাহাতিতে পর্যন্ত রূপ নেয় এবং সেটির ধারাবাহিকতায় আজকে যেটি ওয়ে বিল নামে বলা হচ্ছে, যে বেশ কিছু বাস কোম্পানির নির্দিষ্ট জায়গা পর পর একটি করে তারা স্পট নির্ধারণ করেন এবং সেই স্পট থেকে আরেকটি স্পট পর্যন্ত তারা একটি ভাড়া নির্দিষ্ট করেন। কিন্তু যেহেতু সরকারের নির্ধারিত যে ভাড়া সেটি হচ্ছে প্রতি কিলোমিটার হিসাব করে তারা যাত্রীরা সেই বিলটি পে করবেন, কিন্তু এই ওয়ে বিলের কারণে কিন্তু সেটি সম্ভব হয় না এবং এ কারণে কিন্তু বাসের যাত্রী এবং হেল্পার চালকদের সঙ্গে প্রতিনিয়তই
এই ঝগড়া বিতর্ক শুরু হয়ে আসছিল এবং এটাই থেকে অবসান করার জন্য কিন্তু আজকে বিকেলের পর থেকে বাস চালকরা গাড়ি চালানোটা বন্ধ করে রেখেছেন এই মিরপুর রুটের যে বাসগুলো রয়েছে। তবে আমি এখন পর্যন্ত শেকর, স্বাধীন সহ বেশ কয়েকটি পরিবহনের গাড়ি সড়কে চলতে দেখেছি। আর এই ফার্মগেট যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়ক এবং এখান থেকে অসংখ্য মানুষ মিরপুর সহ অন্যান্য এলাকায় যাতায়াত করেন, এখন পর্যন্ত বাস না চলার যে প্রচণ্ড যে প্রভাবটি বা সংকট সেটি এখন পর্যন্ত চোখে পড়েনি। সেটি হয়তো সন্ধ্যার ঠিক 5টা বা 5:30টার দিকে সেটি দেখা গেছে। তবে এখন কিন্তু বেশ খানিকটা সেটি কমে এসছে, কারণ অনেকেই যারা অফিস থেকে বের হয়েছিলেন গন্তব্যে পৌঁছানোর জন্য তারা এর মধ্যে অনেকে চলে গেছেন অন্য কোনো বিকল্প মাধ্যম ব্যবহার করে। কিন্তু যেহেতু সবগুলো কোম্পানি একসঙ্গে বাস চালানো বন্ধ হয়নি, এ কারণে খুব বেশি দুর্ভোগ বা খুব বেশি প্রভাব কিন্তু এখন পর্যন্ত পড়েনি। তবে অনেক যাত্রী দুর্ভোগে পড়েছেন, তারা এমনটি বলেছেন। বৃষ্টি, ফার্মগেট এলাকায় এরকম একটি প্রভাব পড়েনি যেমনটি মনে হচ্ছিল। অনেক ধন্যবাদ আপনাকে শাকিল। একটু শ্যামলী এলাকায় যাব, দেখি ওখানকার কি অবস্থা। নাজমুল হোসেন অপেক্ষা করছেন। নাজমুল, শ্যামলী এলাকার চিত্রটা আপনার মাধ্যমে দেখতে চাই, কারণ এই যে মিরপুরে চালক হেলপাররা বাস চলাচল বন্ধ করে রেখেছে, তার জন্য তো অনেককে অনেক ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই কর্মসূচি এখনো চলছে কিনা সেটা একটু জানাবেন। শ্যামলী অবস্থা, এখানকার যে মোড়ের অবস্থা এখানে কিন্তু ভালো, কারণ মিরপুরের যে বাসগুলো আমি কিন্তু গত আধা ঘন্টা ধরে দেখছি যে মিরপুরের বাসগুলো কিন্তু নিয়মিত এখানে যাচ্ছে। শ্যামলী থেকে টেকনিক্যাল মোড় হয়ে মিরপুর 1-2 এখানে কিন্তু নিয়মিত বাস, আশীর্বাদ পরিবহন, মিরপুর মেট্রো পরিবহন, এই বাসগুলো কিন্তু যাচ্ছে। এবং যে অবস্থা চিত্রটি আমরা একটু দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে যে যেহেতু ওয়েবিল, যেটি হচ্ছে যে যখন একজন যাত্রী তিনি বাসে উঠবেন, ওঠার পর মাঝখানে চেকার ওঠেন, তিনি চেকার ওঠার পর তিনি গণনা করেন যে কতজন যাত্রী এই বাসে আছেন, সেই হিসেবে তারা ভাড়া কিন্তু নির্ধারণ করেন। এবং সেই ভাড়া ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে যে একজন যাত্রী কিলোমিটার প্রতি হিসেবে তিনি ভাড়া দেওয়ার কথা, সরকারের যে নিয়ম, কিন্তু সেটি মানা হয় না। যেহেতু সরকার বর্ধিত ভাড়া বাড়িয়েছে ডিজেলের দাম বাড়ানোর পর, তো এই যে প্রচলিত যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু এই ভাড়াটা সেটি কিন্তু একজন যাত্রী 10 টাকার ভাড়া তাকে 30 টাকা পর্যন্ত দিতে হচ্ছে, কারণ তাকে পুরো রুটে ভাড়া দিচ্ছে। সেই বিষয়টি কিন্তু সরকার বন্ধ করতে বলেছে এবং যে মালিক সমিতি তারাও কিন্তু সেটি বন্ধ করতে বলেছে। সেই মালিক সমিতির সিদ্ধান্ত তারা মানতে চাইছেন না যারা হচ্ছেন যে বাসের হেল্পার এবং চালক, তাদের আয় কমে যাবে এমন একটা অভিযোগ তারা কিন্তু দিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে যে এই যে পরিবহনের যে বর্ধিত ভাড়া, ডিজেলের দাম বাড়ার পর যে নৈরাজ্য তৈরি হয়েছে, সেই নৈরাজ্য কমানোর জন্য যে একটা শৃঙ্খলা, সেই শৃঙ্খলা কমানোর চেষ্টা করছে। তবে মিরপুর রুটে যে এই মিরপুর রোড যেটি, সেই মিরপুর রোড দিয়ে যে বাসগুলো যায়, সেই বাসগুলো কিন্তু মূলত কলাবাগান হয়ে, লালমাটিয়া হয়ে, তারপরে কিন্তু আসাদ গেট, তারপরে এই শ্যামলী হয়ে এইগুলো মিরপুরের দিকে যে বাসগুলো যায়, সেই বাসগুলো কিন্তু বিগত দিনগুলোর চেয়ে আজকে কিন্তু সেই বাসের পরিমাণটা কিন্তু কম রয়েছে। তবে একেবারে যে নেই তা কিন্তু না, তবে কিছু কিছু বাস তো আছে আপনার পেছনে, সেটা দেখতেও পেয়েছি আমরা। সেই বাসগুলো যথারীতি তারা যাত্রী দেখছিলাম আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ নাজমুল। এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে হাফ ভাড়া নিতে শুরু করেছে রাইদা পরিবহনের বাসগুলো। সকাল থেকেই রাইদার সব বাসে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিচ্ছে হেলপাররা। এছাড়া গেটসলং বাস সিটিং সার্ভিসও বন্ধ করেছে এই বাস কোম্পানিটি। রাইদা পরিবহনের মতো অন্যান্য বাসেও হাফ ভাড়া কার্যকরের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। যাত্রীরা বললেন সিটিং সার্ভিস বন্ধ হলে গাড়িতে ওঠা সহজ হবে, আর এতে অফিস যাত্রায় ভোগান্তি কমবে বলেও আশা প্রকাশ করেন তারা। তবে নগরের অন্য বেশ কিছু বাসে গেটলক সিটিং সার্ভিস বন্ধ না করা এবং বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছে যাত্রীরা। চার্ট হিসাবে ভাড়া, যে ভাড়া চার্ট হিসাবে হয় ওইটাই আমরা নিতে আসি। যদি বলে যে আমি স্টুডেন্ট, তাহলে তাদের কাছ থেকে 10 টাকা, 20 টাকার ভাড়া হলে 10 টাকা নিচ্ছি, 15 টাকার ভাড়া হলে 10 টাকা নিচ্ছি, 5 টাকা ছাড় দিচ্ছি। আসলে ভাড়া বেশি না, 25 টাকার যে 30 টাকা, এটা ঠিক আছে। সিটিং সার্ভিস অল ওকে। বাড়তি ভাড়া আদায় বন্ধে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। রাজধানী জুড়ে মোট
9টি ভ্রাম্যমাণ আদালত কাজ করে। আজ সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 3টা পর্যন্ত এই অভিযান চলে এবং বিভিন্ন পয়েন্টে গাড়ি থামিয়ে এই চালক ও যাত্রীদের সাথে কথাও বলেছে বিআরটিএর কর্মকর্তারা। যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া সংক্রান্ত কোনো অভিযোগ পেলে তা যাচাই করে তাৎক্ষণিক ব্যবস্থাও নেওয়া হয়। আর অভিযোগের মাত্রা অনুযায়ী 3 থেকে 5,000 টাকা পর্যন্ত জরিমানাও আদায় করা হয়। সবকিছু ঠিক থাকলে আবার ছেড়েও দেওয়া হয় গাড়ি। বিআরটিএর কর্মকর্তারা জানালেন, গণপরিবহনের নৈরাজ্য ঠেকাতে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। 40 মিনিট কোনো গাড়ি শুনলাম ধর্মঘট করছে, গাড়ি পাচ্ছি না। তো গাড়ি যেহেতু ওরকম নেই, সেহেতু আমাকে মোটরসাইকেলে যাইতে হবে। এখন হয়তো যেখানে আমাদের 50 টাকা হতো সেখানে এখন বাইকে করে যাবো 211 টাকা দিয়ে। দেশে সবাই জিতে, বাস মালিক সমিতিরা জিতে, সরকার পক্ষরা জিতে, বড় বড় বিজনেসম্যানরা জিতে, শুধু আমরা জনগণ পাবলিকরাই ভোগান্তিতে পড়ি। দেখলাম কোনো বাস চলাচল করতে পারছে না, আমাদের শুধু শুধু হয়রানির ভিতরে রাখছে। সারাদিন চলছে গ্যাসে, ভাড়া কাটছে ডিজেলের, বদলে ফেলেছে মিটার আর সিলিন্ডারের জায়গা। অবিকল ওয়েল ফিলিং এর মতোই সিএনজি রিফুয়েলিং এর পয়েন্ট বসানো একটি বাসও ধরা পড়েছে যমুনার অনুসন্ধানে। আবার কোনো কোনো বাস সময় সুযোগ বুঝে একেবারে সিটিং কিংবা গেট লক সার্ভিস বনে যাচ্ছে। তারপরও গ্যাস চালিত বাস মালিকদের মনোকষ্ট, সবে পেয়েছে তেলের গাড়ি, তাদের কথা ভাবেনি কেউ। মিরপুর সুপারলিংকের এই গাড়িটি আগে ভাগেই স্বীকার করে নিল সিএনজিতে চলার কথা। আর মালিকের দাবি, এখনো আগের ভাড়াই নিচ্ছে তার সুপারভাইজার। টিউব কেটে লাগাবি তো এটা করবো কিন্তু এটা গ্যাস। যে 12 চারটা কত সালে 12 চারটা দেখেন, এটা 2021 সালে না 2015 সালে। আমরা টাকা দেওয়ার জন্য রেডি থাকি, আমরা কেউ প্রতিবাদ করতে পারি না। আর দেখে তো কিছু করার আছে, আমরা একটা মানুষের সাথে ওর সাথে আপনি কিভাবে করবেন? আগামী বছরের ডিসেম্বরের 10 থেকে 12টি ট্রেন দিয়ে শুরু হবে মেট্রো রেলের কার্যক্রম। নির্ধারিত সময়ের আগেই শেষ হবে প্রকল্পের কাজ। এছাড়া প্রকল্প কার্যক্রম কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ করতেও মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে সংশ্লিষ্টরা। সকালে দিয়াবাড়ি প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে কথা জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। এ সময় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, আব্দুর রাজ্জাক, মেহেদি মিরাজ উপস্থিত ছিলেন। এদিকে প্রকল্প কার্যক্রমে দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত নির্ধারিত থাকলেও তা কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে, যেমনটি বললাম আপনাদের। আমরা কর্মপরিকল্পনার চেয়ে বেশি অগ্রসর হয়ে আছি। আমরা আশা করি যে এই সময়ের ভিতরে আমরা মেট্রো রেল ঢাকা মহানগরবাসী এবং বাংলাদেশের সকল জনসাধারণকে উপহার দিতে পারব। Bangladesh needs a better infrastructure, good connectivity, good public transportation. I'm sure that the Dhaka Metro will be very important in promoting Bangladesh to that new stage of development. জলবায়ু সম্মেলন সহ 2 সপ্তাহের রাষ্ট্রীয় সফরের সার্বিক বিষয়ে কাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল 4টায় গণভবনে সংবাদ সম্মেলন শুরু হবে। প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব MM ইমরুল কায়েস সাংবাদিকদের এই বিষয়টি নিশ্চিত করেছেন। গত 31 অক্টোবর যুক্তরাজ্য ফ্রান্সের 2 সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লাসগোতে প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নেন। এই সফরে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। আর 14 নভেম্বর গ্লাসগো, লন্ডন, প্যারিস সফর শেষে দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ই-কমার্স খাত থেকে অর্থ পাচারের বিষয় নিয়ে পদক্ষেপ এবং এই খাতের কর আদায়ের নীতিমালা ও কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপক্ষ প্রতিবেদন জমা না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদেশ অনুযায়ী আজ শুনানিতে এই বিষয়ে প্রতিবেদন না পেয়ে রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি ইনায়েতুর রহিম ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ। বলেন, নোটিশ জারির পরেও এ বিষয়ে কোনো জবাব মিলছে না, যা দুঃখজনক। এসব অবহেলা সহ্য করা হবে না। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও অ্যাটর্নি জেনারেলের সাথে এ বিষয়ে কথাও বলবে আদালত। এরপরে আগামী 23 নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এনবিআরকে বলেছিলেন যে এই সমস্ত কোম্পানিরা সরকারকে রাজস্ব দেয় কিনা তার রিপোর্ট দিতে। আরেকটি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছিলেন যে তদন্ত কমিটি গঠিত হয়েছে, এই রিপোর্টটা আদালতে সাবমিট করতে। আর আরেকটি আদেশ দিয়েছিলেন ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে, বলছিলেন যে মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত আছে কিনা এটিও রিপোর্ট দায়ের করতে। সরকার পক্ষ 2 বার সময় নিয়েছে কিন্তু রিপোর্ট দায়ের করেনি, অথচ তাদের উপর নোটিশ সার্ভ হয়েছে। নিজের প্রিয় ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনেই চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য কথাশিল্পী
হাসান আজিজুল হক। এর আগে তার মরদেহ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়। দীর্ঘ প্রায় 6 দশক ধরে তিনি বাংলা কথা সাহিত্যকে নতুন সব দিশা দিয়েছেন। জীবন ঘষে আগুন তিনি জ্বেলেছেন আমৃত্যু আজীবন, যার বীজ বোনা হয়েছে দেশের শিল্প সংস্কৃতির অঙ্গ। যেহেতু সারা জীবন তার বই পুস্তকের মধ্যে সময় কেটেছে, এই জন্য আমরা লাইব্রেরিটা সিদ্ধান্ত নিয়েছি। এটা হলো আমাদের প্রথম পদক্ষেপ। প্রগতিশীল সমস্ত আন্দোলন সংগ্রামের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি একটা উজ্জ্বল নক্ষত্র। সবসময় যাদের গল্প বলা হয় না, আমরা যাদের গল্প আসলে ইতিহাসে জায়গা পায় না, এরকম উপেক্ষিত মানুষ যাদের ভয়েস, আমরা বলি ভয়েসলেসকে, উনি সবসময় কণ্ঠহীনদেরকে কণ্ঠ দিয়েছেন। আমি যে একজন সংস্কৃতি কর্মী হতে পেরেছি, এখানে তার অনেক অবদান আছে, তার লেখার অবদান আছে, তার বলার অবদান আছে। সেই অলরাউন্ডার চলে গেছে, সেটা অন্যরা বলুক, কিন্তু আমার নিজের দুঃখ চলে গেছে সেটাই। তিনি আমাদের দুর্যোগের মুহূর্তে আমাদের ভরসা ছিলেন। তিনি সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা, তিনি নাট্য আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তিনি সামাজিক আন্দোলনে তরুণদেরকে উজ্জীবিত করেছেন, সাহিত্য আন্দোলনে যুক্ত করেছেন অসংখ্য মহৎ প্রাণ। অবিভক্ত বাংলায় জন্ম নেয়া হাসান আজিজুল হকের লেখায় বারবার উঠে এসছে দেশভাগের ক্ষত। ছাত্রজীবনে তিনি প্রগতিশীল রাজনীতি আর সাংস্কৃতিক চর্চায় জড়িয়েছিলেন। শিক্ষকতা করতে এসেও সেই একই পথে হেঁটেছেন। আমৃত্যু সংগ্রামী এই মানুষটি বাংলা সাহিত্যকে অসাধারণ সব ছোট গল্প আর উপন্যাসে সমৃদ্ধ করেছেন। চিরবিদায় নিলেও এসবের মধ্যে তিনি রেখে গেছেন মানুষের জয়গানের গাথা। আশাহত হয়ে পৃথিবীতে বেঁচে থাকা যায় না, কাজেই যতদিন বেঁচে থাকি ওই আর কি, যতদিন দেহে আছে প্রাণ ততদিন আমাদের জীবন ধারণ করতেই হবে। এবং সেটা সেই জীবনটা তুমি ভালোবাসো বা না বাসো, কিন্তু তাও তোমার সেখানে ওই জীবনের মধ্যে কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো বিষাদ, এগুলো তো আসবেই। প্রতিযোগিতা যাতে দ্বন্দ্বের পথে না নিয়ে যায় তা নিশ্চিতের দায়িত্ব যুক্তরাষ্ট্র চীন উভয় দেশেরই। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ভার্চুয়াল বৈঠকে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্পর্ক উন্নয়নে দুই দেশের যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানো উচিত বলেই জানিয়েছেন শি জিনপিং। বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার স্বার্থে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করা দরকার। বাইডেন ক্ষমতা গ্রহণের পরে মঙ্গলবার প্রথমবারের মতো ভার্চুয়াল সম্মেলনে মুখোমুখি হলেন দুই প্রেসিডেন্ট। ভয়াবহ দূষণের জেরে 1 সপ্তাহের জন্য লকডাউন এবং ওয়ার্ক ফ্রম হোম সুপারিশ করেছে দিল্লি সরকার। ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশে মঙ্গলবার যৌথ কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত আসে। আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় অরবিন্দ কেজরিওয়াল সরকারের প্রতিনিধিরা। নির্মাণ ও শিল্প কারখানাগুলোকে 7 দিনের জন্য কার্যক্রম বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয় এবং এরই মধ্যে লকডাউনের জন্য প্রস্তুতিও নিয়েছে স্থানীয় প্রশাসন। অভিবাসন সংকট ইস্যুতে বেলারুশের উপরে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিল ইউরোপীয় ইউনিয়ন। খুব শিগগিরই সেটি কার্যকর হবে। শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল জানিয়েছেন, পঞ্চমবারের মতো বেলারুশের উপরে নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত ইউরোপীয় জোট টার্গেট, অভিবাসন প্রার্থীদের বহনকারী এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি, উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা। ইউর অভিযোগ, অতীত অবরোধ নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতে সীমান্ত রেখায় হাজার হাজার অভিবাসন প্রার্থীকে ঠেলে দিচ্ছে লুকাশেঙ্কো সরকার এবং প্রচণ্ড ঠান্ডা এরই মাঝে কমপক্ষে 15 জন প্রাণও হারিয়েছেন। সালে যৌথভাবে ভারতের সাথে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করবে বাংলাদেশ। ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি নিজেদের টুইটারে এমনটি জানিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি টি20 ওয়ানডে বিশ্বকাপের আগামী 8 আসরের সূচি চূড়ান্ত করেছে আইসিসি, যেখানে আবারও ফিরেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। 2025 সালে পাকিস্তান আর 2029 সালে ভারত আয়োজক হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। 2024 টি20 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েন্ডিজ। 2026 সালে পরের আসরের আয়োজক যৌথভাবে ভারত, শ্রীলঙ্কা। 2027-এ 3 দেশ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া। 28-এ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। আর 2030 টি20 বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড।
ছয় পরিবর্তনে পাকিস্তান সিরিজের জন্য 16 সদস্যের টি-20 দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাদ পড়েছেন লিটন, সৌম্য, রুবেল। টেস্টের জন্য বিশ্রামে রাখা হয়েছে মুশফিকুর রহিমকে। দলে নতুন মুখ আকবর আলী, দলে ঢুকেছেন ইয়াসির রাব্বি। বিশ্বকাপে হতাশা পারফরমেন্সের পরে দলে ঢুকেছেন সাইফ হাসান, নাজমুল শান্ত, আমিনুল বিপ্লব, ইয়াসির রাব্বি, শহীদুল ইসলাম, আকবর আলী। আর বাদ পড়েছেন মুশফিক, লিটন, সৌম্য, রুবেল। অধিনায়ক মাহমুদুল্লাহ ছাড়া বাকি সদস্যরা হলেন সাইফ হাসান, নাইম শেখ, নাজমুল শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান, শেখ মেহেদি, আমিনুল বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির রাব্বি, শহীদুল ইসলাম এবং আকবর আলী। আর ইনজুরির কারণে দলে নেই সাকিব আল হাসান ও সাইফুদ্দিন। মুশফিককে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি। আমাদের ব্যাক টু ব্যাক 4টা টেস্ট ম্যাচ আছে, শুধু পাকিস্তান সিরিজের জন্য ওকে রেস্ট দেওয়া হচ্ছে। এটাও আর অন্য কিছু পরবর্তীতে আবার অ্যাভেলেবেল হতে পারে। ওয়ার্ল্ড কাপে একটা হতাশা পারফরমেন্স হয়েছে, আমরা সবাই জানি। এটা কিছু খেলোয়াড়কে এখানে দেখতে হবে। এই ফরম্যাটটাই সবচেয়ে তাড়াতাড়ি রিপ্লেস করার মতো জায়গা। তো সেই হিসাবে আমরা নতুন প্লেয়ারকে দেখছি। ইনশাআল্লাহ আশা করি যাদেরকে আমরা নিয়েছি ওরা যথেষ্ট আমাদের এইচপি থেকে ট্রেনিং করে এসছে, ইন্টারন্যাশনাল এরিনার জন্য পুরোপুরি প্রস্তুত আছে। আমরাও কনফিডেন্ট ইনশাআল্লাহ এরা ভালো করবে। বিশ্বকাপের পরে ছুটি কাটিয়ে পাকিস্তান স্কোয়াডে যোগ দিয়েছেন দলের অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক। করোনা পরীক্ষা নেগেটিভ হলে তারা অনুমতি পাবেন অনুশীলনের। প্রথমবারের মতো অনুশীলন করেছেন মোহাম্মদ রিজওয়ান। মঙ্গলবার সকালে বাবর মালিককে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশ্বকাপের সেমিফাইনাল শেষে নির্ধারিত সূচির আগে ঢাকায় চলে আসে পাকিস্তান দল। সোমবার থেকেই শুরু হয়েছে তাদের 4 দিনের অনুশীলন। 9 নভেম্বর থেকে শুরু হবে টি-20 সিরিজ। আর একবার স্বাগত সবাইকে। সব খবর দেখছেন আপনারা। র্যাবের পোশাক পরে টিকটক বানিয়ে সেগুলো আপলোড করে মিলিয়ন ফলোয়ার হওয়া টিকটকার রাজ অবশেষে আইন শৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে। রাজ নিজেকে র্যাবের অফিসার পরিচয় দিয়ে শতাধিক নারী টিকটকারের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে আপত্তিকর ভিডিও করে। এর মাধ্যমে অনেক নারীকে সে প্রতারণাও করে। আর র্যাব জানিয়েছে সে প্রতারণার মাধ্যমে 4টি বিয়ে করেছে, আবার সেগুলো ডিভোর্সও হয়ে গেছে। টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজের মতো আরও অনেক আইন শৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে মানুষের সাথে প্রতারণা করছে। এদের ধরতে র্যাবের সাইবার টিম কাজ করছে। তার মোবাইল বা তার যে গ্যাজেট আমরা পেয়েছি বা তার যে মেমোরি কার্ড পেয়েছি, এখানে শতাধিক বিভিন্ন মেয়ের সাথে তার ছবি এবং এডিট করা ছবি সে আমরা পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদেরকে তথ্য দেয় এই ধরনের ছবির মাধ্যমে সে অনেককেই ইতিমধ্যে ব্ল্যাকমেল করেছে। ব্ল্যাকমেলের মাধ্যমে সে অর্থ সংগ্রহ, যার কাছ থেকে যা পেয়েছে। বাংলাদেশকে উপহার হিসেবে অ্যাস্ট্রাজেনেকার 15 লাখ ডোজ ভ্যাকসিন ও চিকিৎসা সামগ্রী দিয়েছে সৌদি আরব। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই উপহার সামগ্রী হস্তান্তর করেন এবং সৌদি রাষ্ট্রদূত করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা করে বলেন, দুই দেশের সম্পর্ক জোরদার করতেই সৌদি সরকার কাজ করবে। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এ সময় মহামারীর সময় প্রবাসীদের জন্য সৌদি সরকারের সহায়তার প্রশংসা করেন। আর প্রবাসীদের দেয়া সিনোফার্ম ভ্যাকসিন অনুমোদন দিতে সৌদি সরকারের প্রতি অনুরোধও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। We are developing a number of projects together. So happy that the King Salman and our Prime Minister Sheikh Hasina, our relationship has been really solidified. আজকে 15 লক্ষ ভ্যাকসিন সৌদি আরবের কাছ থেকে আমরা পাচ্ছি এবং কিছু যন্ত্রপাতিও আমরা সাথে পাচ্ছি। সাইবার সন্ত্রাসে ভুক্তভোগীদের অধিকাংশই নারী, এমনটি জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। বলেছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধীরা সাইবার সন্ত্রাসের সুযোগ নিচ্ছে। সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন সার্ভিসের প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে কথা তিনি বলেছেন। এ সময় কেউ সাইবার সন্ত্রাসের শিকার হলে তা চেপে না রেখে অভিযোগ জানানোর অনুরোধ জানিয়ে আইজিপি বললেন, যৌথ পরিবার না থাকায় ইদানিং পারিবারিক কাউন্সেলিং সম্ভব হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের আগে এর ঝুঁকি সম্পর্কে জেনে তা ব্যবহারের আহ্বান জানান আইজিপি। সাইবার বুলিং, সাইবার সন্ত্রাসের ক্ষেত্রে নারীরাও একটা বড় অংশ। এটা কারো পরিচয় সম্পর্কে নিশ্চিত না হয়ে, কারো বিহেভিয়ার প্যাটার্ন সম্পর্কে নিশ্চিত না হয়ে আপনারা কাউকে আপনার নিজস্ব যে সোশ্যাল মিডিয়ার পার্সোনাল নেটওয়ার্ক সেখানে কাউকে এন্ট্রি দেবেন না। সরকার যেহেতু পরিবর্তনের উদ্যোগ নিয়েছে, তাই যৌন অপরাধের অভিযোগকারী নারী সাধারণভাবে দুশ্চরিত্রা সাক্ষ্য আইনের 2টি ধারা এই বর্ণনা বাতিল চেয়ে করা
রিট 4 জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। বলেছেন সাক্ষ্য আইনের 2 ধারায় এমন বর্ণনা সংবিধান সম্মত নয়। এর আগে 1872 সালের সাক্ষ্য আইনের বিদ্যমান ধারায় 155 4 অনুচ্ছেদ এবং 146-এর 3 অনুচ্ছেদ এই দুটি বিধান বাতিল চেয়ে রিট আবেদন করা হয়। 3টি সংগঠনের পক্ষেই রোববার এই রিট করেন ব্যারিস্টার সারা হোসেন। এর আগে বলা হয়েছিল সাক্ষ্য আইনের ধারা সংশোধন করা হবে, কিন্তু সেটি করা হয়নি বলেই রিট আবেদন করা হয়। আগামী 4 জানুয়ারিতে এই বিষয়টা ওনারা আবার দেখবেন। তখন পর্যন্ত এই পিটিশনের শুনানিটা মুলতবি করা হয়েছে এবং 4 জানুয়ারিতে সরকার পক্ষ থেকে এসে জানানো হবে যে এই সংশোধনীটা ইতিমধ্যে পাশ হয়ে গেছে নাকি এই ব্যাপারে কি অগ্রগতি হয়েছে। তো আমরা মনে করি যেটা খুব ইতিবাচক যে এই ব্যাপারে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। পাবনায় এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহতের শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে হাত পা। ভোরের দিকে সদর উপজেলার মালিগাছি ইউনিয়নের ফলিয়া গ্রামের এই ঘটনা। নিহত গৃহবধূ হামিনা খাতুনের ভাই জানিয়েছেন তেজেম হামিদা দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে। সম্প্রতি পরকীয়ায় জড়িয়ে পড়ে তেজেম মোল্লা। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ, যার জের ধরে হামিদাকে কুপিয়ে হত্যা করে তেজেম। নিহতের ভাই হামিদুল ইসলামের দাবি হত্যার পরে তাকে ফোন করিয়ে বিষয়টি জানিয়েছে তেজেম, পরে পালিয়েও গেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। আমার বনাই আমার বোনকে তার 2 হাত 2 পা কেটে এইভাবে যে রাখিয়েছে, আমরা সঠিক বিচার চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা সঠিকভাবে সঠিক বিচারটাই করুক, এতে পরবর্তীতে এরকম আর যেন আমাদের অন্য ভাই বোন এরকম নির্যাতনের শিকার না হয়। পিরোজপুরের ইউপি নির্বাচন পূর্ব সহিংসতায় আহত যুবলীগ নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এখনও থমথমে অবস্থা পৌর শহরে। সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জানালেন যে যুবলীগ নেতা ফয়সুল মাহবুব শুভর মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে এগুলো বন্ধ রাখা হয়েছে। গত 7 নভেম্বর আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন ফয়সল মাহবুব শুভ। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মৃত্যুবরণ করেন তিনি। টাঙ্গাইল 7 আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন মারা গেছেন। দুপুর 1টার দিকে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে কিডনির রোগ সহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। গত 16 অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণের পরে সিএমএইচে ভর্তি করা হয়। চিকিৎসাধীন ছিলেন সেখানেই। পরিবারের পক্ষ থেকে জানা গেছে সংসদ ভবন প্লাজায় তার প্রথম জানাজা শেষে কাল বাদ জোহর মির্জাপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা হবে, পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রাবাসের বারান্দার ফ্লোর ধসে অন্তত 8 জন ছাত্র আহত হয়েছে। তাদের মধ্যে 3 জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাত 11:30টার দিকের এই ঘটনা। হঠাৎ করে ফ্লোর ধসে যাওয়ার কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত কমিটিও গঠন করা হচ্ছে। আর আহতরা জানালেন 3 তলার ওই ভবনের নিচতলায় 108 নম্বর কক্ষে ছাত্রাবাসের আসন বন্টন নিয়ে বৈঠক শেষে 15 থেকে 20 জন ছাত্র বারান্দায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে বিকট শব্দে এই পাকা মেঝে দেবে নিচে ধসে পড়েন তারা। তাদের চিৎকারে শিক্ষার্থীরা এগিয়ে এসে উদ্ধার করে তাদের। মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় বিদেশি জাহাজের ধাক্কায় ডুবে গেছে কয়লা বোঝাই একটি বাল্কহেড। নিখোঁজ 5 জনকে উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড এবং বন্দর কর্তৃপক্ষ। কয়লা আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি জানিয়েছে হারবাড়িয়া এলাকায় অবস্থানরত বিদেশি জাহাজ এমভি লিনাবি থেকে গতরাতে প্রায় 650 মেট্রিক টন কয়লা বোঝাই করা হয় বাল্কহেড এমভি ফারদিনে। এরপরে নৌযানটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। 700 গজ যাওয়ার পরে আরেকটি বিদেশি জাহাজের সাথে ধাক্কা লেগেই ডুবে যায় সেটি। উদ্ধার করা হয় নৌযানটির 2 স্টাফকে। নিখোঁজ আছেন এখনো 5 জন। বিকারগ্রস্ত কিংবা মানসিক ভারসাম্যহীন কারো শরীর বা হাত পায়ের অংশ পচা ধরে গেছে পোকা, আর এমন অসুস্থ অভিভাবকহীন মানুষদের সেবাই একমাত্র ব্রত হিসেবে নিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দৈনিক মজুরি ভিত্তিক কর্মী আলেয়া বেগম। গত 13 বছর ধরে নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে শত শত দুঃখী অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন তিনি। আমার এই শ্রদ্ধা মানে কিরম জানি লাগে, আর আরো ওরকম লাগে না। উনি কখনো বুঝতেই দেয় না যে ইনাদের কেউ নেই, আপন মানুষের মতো মা বোন এরকমভাবে তিনি তাদের সেবা বা দেখাশোনা করেন। 8টায় ঢুকি, রাত 11টা 11:30টার সময় বাসায় যাই। আমার ডিউটি হচ্ছে 1টা পর্যন্ত, শেষ। বাকি টাইম এদের দিয়ে। সে কিন্তু এটা করে পাশাপাশি এই রুগী যখন একটু ভালো হয় তার কাছে জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়,
তার কাছে সে বা এই রুগীকে একদম এই যে সিএনজি নিয়ে যে আমাদের কাছে ভাড়াটা নিয়ে যে বাড়িতে পৌঁছায় দিয়ে আসে। আমি তো গরিব মানুষ, এদের তেল সাবান মানে বিভিন্ন জিনিস লাগে, কাপড় চোপড়, এগুলো আমি সামাল দিতেই পারছি না, আমি খুবই কষ্টে আছি। আবার এই রুগীগুলো বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে, এদের রাখারও জায়গা নাই আমার। শীতের আমেজে হাজির সুমঙ্গলা অগ্রহায়ণ। মাঠে সোনালি ধান উঠছে কৃষকের গোলায়। নবান্ন উৎসবে মেতে উঠেছে গ্রাম বাংলার প্রতিটি ঘর। পাকা ধানের মিষ্টি গন্ধে একেবারে মাতোয়ারা কিষান কিষানি। চোখে মুখে তাদের স্বপ্ন সুদিন ফেরার। ভোর থেকে দুপুর পর্যন্ত মাঠেই থাকে চাষির ব্যস্ততা। নতুন ধান, নতুন উৎসব আমাদের কাছে। মাসে আমাদের মনে করেন যে নতুন ধান চাল সবার ঘরে ঘরে যখন উঠে চলে আসে, তখন আমরা খুব ভালো থাকি। হেবি সুন্দর, মানে এলাকা মানে ইয়া হয়ে গেছে, ধানের এত সুন্দর গন্ধ। হয়তো পিঠা পায়েস তৈরি করছে, একজন আত্মীয় আরেকজন আত্মীয় দাওয়াত দিচ্ছে। আটা পিঠা, পুলি পিঠা, পাকান পিঠা, কুশলি পিঠা, হ্যাঁ অনেক চিতই পিঠা, বিভিন্ন রঙের পিঠা খাওয়া হয়। এবার দেয় কুটুম লিয়ে আসমো, জামাই যারা লিয়ে আসমো, পিঠা উঠি খামো, এরাই তো বিরাট। দিনটি উদযাপনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে হয়ে গেল বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। আয়োজনে ছিল নাচ, গান, আবৃত্তি। আবহমান কাল থেকেই হয়ে আসা এই পিঠাপুলির রেওয়াজের সাথে সঙ্গতি রেখে উৎসব প্রাঙ্গণে ছিল পিঠার স্টল। আধুনিক প্রজন্মের কাছে বাঙালির গ্রামীণ এই উৎসবকে নতুন আঙ্গিকে উপস্থাপনের জন্য এমন আয়োজন বলে আয়োজকরা জানিয়েছেন। আমরা এখন নতুন একটা আবার উৎসব আমেজ পরিবেশে ফিরে আসতেছি। আমাদের বাংলাকে আবার নতুন করে স্টেজে আমরা নাচের মাধ্যমে প্রকাশ করতে পারছি, অনেক ভালো লাগছে। নেক্সট জেনারেশনকে নিয়ে সবসময় ভাবি, তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবি, তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি। আমাদের পিঠেগুলো, পুলিগুলো তারা হটডগ পিজার সাথে সেগুলোও চেনে, যাতে আমাদের ছোটরা জানতে পারে যে নানির কথা, তার দাদি কিভাবে পিঠা বানাতো। রাশিয়ায় কোনোভাবেই করোনা ভাইরাসের প্রকোপ কমছে না। টানা 5 দিনের মতো দৈনিক প্রাণহানির শীর্ষে দেশটি। 24 ঘন্টায় 1200-র বেশি মানুষের মৃত্যু লিপিবদ্ধ করল মস্কো। সংক্রমণ শনাক্তের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। 62,000 মানুষের শরীরে নতুনভাবে মিললেও ভাইরাসটি সোমবারও দেশটিতে 402 জন প্রাণ হারিয়েছেন। ইউক্রেনে 442, হাঙ্গেরিতে 302, বুলগেরিয়ায় 276, তুরস্কে 215 জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে। নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি 51,21,000 আর এখন পর্যন্ত শনাক্ত 25,45,00,000-এর ওপর। করোনার প্রতিরোধে চীনের নিজস্ব সেবনযোগ্য ওষুধ চলতি বছরই পাবে অনুমোদন। সোমবার বিষয়টি নিশ্চিত করে দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। 2020 সালের জানুয়ারি মাসে কোভিড-19 সংক্রান্ত গবেষণা শুরু হয় চীনে। এরই মধ্যে ক্লিনিক্যাল পর্যায়ে শুরু হয়েছে ওষুধটির পরীক্ষা। গবেষকদের দাবি ভাইরাস নির্মূল এবং অ্যান্টিবডি তৈরিতেই এটি বেশ সহায়ক। বর্তমানে করোনা প্রতিরোধক 6টি সেবনযোগ্য ওষুধের উপরই গবেষণা চলছে। $1.2 ট্রিলিয়ন অবকাঠামো বিনিয়োগ বিল সইয়ের মাধ্যমে আইনে পরিণত করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অর্থনৈতিক ও আইনি সংস্কার পরিকল্পনার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা। সোমবার হোয়াইট হাউস বিলটি স্বাক্ষরের সময় প্রেসিডেন্ট জানিয়েছেন, সম্মুখে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র। জীবনযাত্রার মান উন্নত হবে মার্কিনীদের। আর এই তহবিল থেকে আগামী 8 বছর সড়ক, মহাসড়ক এবং সেতুর উন্নয়ন ঘটানো হবে। ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সলমান খুরশিদের বাড়িতে হামলা চালানো হয়েছে। সোমবার তার নৈনিতালের বাসভবনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাশকতার ভিডিও পোস্টও করেন এই প্রবীণ নেতা। তারই একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘটনায় 21 জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ। বইয়ের বার্তা ছিল, আসুন জাত ধর্ম ভুলে আমরা একত্র হয়ে যাই। এতদিন সাম্প্রদায়িকতার নামে যে উস্কানি ছড়ানো হয়েছে সেটি ভুলে দেশের স্বার্থে জোটবদ্ধ হয়ে কাজ করি। আলোচনায় বসতে হবে, দরজা বন্ধ করে বা জ্বালিয়ে শান্তি আসবে না। তীব্র ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্য। একাধিক এলাকায় ভূমিধসে বিধ্বস্ত বেশ কিছু রাস্তাঘাট, ঘরবাড়ি, স্থাপনা। একদিনে 200 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ওই এলাকায়। ভ্যাঙ্কুভারে ভেঙে গেছে একটি বাঁধ। 10 ইঞ্চি পর্যন্ত পানিতে ডুবে আছে পথঘাট। ভূমিধসের কারণে কোথাও আবার পুরো কাদামাটির আস্তরণ। বন্ধ হয়ে গেছে একটি গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন।
বিদ্যুৎহীন হয়ে পড়েছে ব্রিটিশ কলম্বিয়ার বেশিরভাগ এলাকা। ঝড় এবং ভারী বৃষ্টির কবলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনও সেখানে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ। আবারও ফিরে এলাম সব খবর নিয়ে। গত 24 ঘন্টায় দেশে 2 জন করোনায় প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট 27,928 জন প্রাণ হারালেন। নতুন করে 213 জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো 15,72,948 জন। এছাড়া 223 জন সহ মোট 15,36,967 জন সুস্থ হয়েছেন। মৃতদের মধ্যে 2 জনই মহিলা, তারা ঢাকার। প্রথমবারের মতো দেশে বস্তিবাসীদের জন্য করোনার টিকা দেওয়া হলো। রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। মোট 11টি কেন্দ্রের 25টি বুথে 6,500 বস্তিবাসীকে টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার পরে পর্যায়ক্রমে বাকি বস্তিগুলোতেও করোনার টিকা দেওয়া হবে। এক সপ্তাহে ভ্যাকসিন দেওয়া হবে লাখো বস্তিবাসীকে। শুক্র শনিবারও টিকার কার্যক্রম চলবে। আসলে এটা খুবই ভালো করছে। সাধারণ মানুষ আগ্রহ করে অনেক সুন্দর সুষ্ঠুভাবে টিকা দিচ্ছে। বাইরে দিলে এখন আমি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আসার পর টিকা দিছি, সুস্থ মতনই টিকা দিছি, কোনো অসুবিধা হয় নাই। আল্লাহ দিলে রোগ ভালো হবে। 18 বছরের উপরে সকলের টিকা দেওয়া শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। চিকিৎসার অবহেলায় শিশু মৃত্যুর ঘটনায় খিলগাঁও খিদমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা। গতরাতে রাজধানীর খিলগাঁও থানায় তিনি এই মামলা করেন। এজাহারে শিশুটির মা বলেছেন, 1 বছরের শিশুটিকে হাতের ইনফেকশনে চিকিৎসা করাতে খিদমা হাসপাতালে ভর্তি করানো হয়। অভিযোগ করেন, শিশুটিকে নিয়ে হাসপাতালে গেলে কোনো ধরনের পরীক্ষা ছাড়া বাচ্চাটাকে অপারেশন টেবিলে নেওয়া হয়। অপারেশনের সময় বেশি পরিমাণের অ্যানেস্থেসিয়া প্রয়োগে শিশুটি মারা যায় বলে অভিযোগ করেন তিনি। যদিও এ ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। আমার বাচ্চা সুস্থ ছিল, আমার একটু পড়ার মতো, ওইটা বললো অপারেশন করতে হবে, সেটা করতে আমার কিছুটা বাইরে ফেলছে ওরা, ইচ্ছা করে মারছে। কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ওরা আমার বাচ্চার ওটিতে নিয়ে যে অপারেশন করে ফেলছে। খিদমা হাসপাতালে ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ করে আমি একটা মামলা করছি। দেশের ঐতিহ্য সংস্কৃতি সংরক্ষণ ডিজিটালাইজড হওয়া প্রয়োজন, এমনটি বলেছেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। দুপুরে বাংলা একাডেমিতে নেত্রকোনা বাউলা গান গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতি, ধর্ম, বর্ণ সবাইকে একসূত্রে বেঁধে রেখেছে বাউল গান। হাজার বছরের এই সংস্কৃতি এতটাই শক্তিশালী যে কোনো সাম্প্রদায়িক অপশক্তি আঘাত হানতে পারেনি। নেত্রকোনা জেলার 55 জন বাউলের 2000 গানের সংকলন করা হয় বইটিতে। বাউল তত্ত্বের সকল ধারার গান এই সংকলনে স্থান পেয়েছে। ডায়াবেটিস রোগীদের চিকিৎসার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নিয়ন্ত্রিত আচরণের উপরে জোর দিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। সকালে মহাখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নওফা নর্ডিস্কের সাথে যৌথ আয়োজনে এক স্ক্রিনিং প্রোগ্রাম উদ্বোধনকালে এই কথা তিনি বলেছেন। করোনা ডায়াবেটিসের মতো অন্যান্য অসংক্রামক রোগের ব্যাপ্তি রোধে চিকিৎসকরা কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ডায়েট, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, এই তিনটি হচ্ছে ডায়াবেটিস মানে রোগের যে চিকিৎসা অন্যতম একটা বিষয়। শিশুরা এবং অপ্রাপ্তবয়স্ক এরকম অনেকে কিন্তু ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিসে ভুগছে। তাদের যে ইনসুলিনটা সেটা বিনামূল্যে সরকার কর্তৃক সরবরাহ করা হবে, এরকম কিন্তু একটা কর্মসূচি নেওয়া হয়েছে, সেটিও এখন বাস্তবায়ন রয়েছে। ভারতের প্রয়োজনে বাংলাদেশও পাশে দাঁড়িয়েছে প্রকৃত বন্ধু হিসেবে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেক ভালো, এই সম্পর্ক ভবিষ্যতেও ভালো থাকবে, এমনটাই মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব তিনি বলেছেন। আলোচনার শেষে তিনি ভারত সরকারের পক্ষ থেকে নগরবাসী সেবার জন্য একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দেন রংপুর সিটি কর্পোরেশনকে। পরে রংপুর চেম্বার মিলনায়তনে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভাও করেন এই কূটনীতিক। মাদক চোরাচালান দুই দেশের জন্যই বড় একটি সমস্যা। ইয়াবা, আইসের মতো মরণঘাতী মাদক দুই দেশেই সমানভাবে ঢুকছে এবং এখান থেকে পাচার হচ্ছে। এই সমস্যা মোকাবেলায় ভারত ও বাংলাদেশকে যৌথভাবে সহযোগিতামূলক মনোভাবে কাজ করতে হবে। আমাদের সুযোগ আছে এক্ষেত্রে আরও উন্নতি করার। এদিকে একই দিন রংপুরের ঐতিহ্যবাহী একটি দোকানে গিয়ে সিঙ্গারা খান ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।
সস আর গরম গরম সিঙ্গারা খেয়ে তৃপ্তির কথাও তিনি জানিয়েছেন। ভারতীয় সরকারের অর্থায়নে রংপুরে একটি স্কুল ভবন উদ্বোধন করতে গিয়ে ওই শহরের ঐতিহ্যবাহী সিঙ্গারা হাউসে যান ভারতীয় হাই কমিশনার। দেখতে পাচ্ছেন সেই ফুটেজ। রংপুর শহরের জাহাজ কোম্পানির এই সিঙ্গারা হাউস 1960 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সহ 99 দেশের উপর থেকে ভ্রমণ বিধিনিষেধ তুলে নিল ভারত। 2 ডোজ টিকাগ্রহীতারা কোনো কোয়ারেন্টাইন ছাড়াই ঘুরতে পারবেন এই দেশটি। করোনা মহামারী নিয়ন্ত্রণে সীমান্তে 20 মাসের কড়াকড়ি আরোপিত ছিল, যা সোমবার প্রত্যাহার করা হয়। নয়াদিল্লি জানালো যেসব দেশের সাথে ভারতের ভ্রমণ চুক্তি এবং টিকা সনদ নিয়ে সমঝোতা রয়েছে তাদের তালিকাভুক্ত করা হয়েছে। আর যেসব পর্যটক ভারত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত টিকা নিয়েছে শুধু তারাই দেশটিতে ভ্রমণের সুযোগ পাবেন। এবার নির্বাচনী জালিয়াতির দায়ে অভিযোগ গঠন করা হয়েছে মিয়ানমারের নেত্রী অং সান সুচির বিরুদ্ধে। সুচি সহ অভিযুক্ত করা হয়েছে মোট 16 জনকে, যে তালিকায় আছেন সাবেক প্রেসিডেন্ট উইন মিন, সাবেক নির্বাচন কমিশন প্রধানের নাম। বলা হয় 2020 সালের নির্বাচনে বেআইনি পথেই জয় পেয়েছে সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। বয়স্কদের জন্য আগাম ভোটের সুযোগ ব্যবহার করে যারা ভোটার নয় তাদের দিয়েও ব্যালট পেপার দেওয়া হয়েছে। চলতি বছর ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সুচিকে পদচ্যুত এবং গ্রেফতার করেছে জান্তা বাহিনী। যুক্তরাষ্ট্রের কলোরাডোয় এলোপাতারি গোলাগুলিতে কমপক্ষে 6 কিশোর আহত হয়েছে। তাদেরকে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে অরোরা সেন্ট্রাল হাই স্কুলের কাছেই তাদের উপর এই হামলাটি চালানো হয়। দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় কিশোরদের দিকে গুলি ছোড়ে এবং যারা আহত হচ্ছে সবার বয়স 14 থেকে 18 বছরের মধ্যে। কারো আঘাতই প্রাণঘাতী নয়, এমনটি চিকিৎসকরা জানিয়েছেন। ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার 5 কোটি রুপি মূল্যের 2টি ঘড়ি জব্দ করেছে মুম্বাই বিমানবন্দরের কাস্টমস বিভাগ। রোববার রাতে দুবাই থেকে দেশে ফেরার পরে ঘড়ি দুটি তারা আটক করে। কাস্টমস বিভাগ জানিয়েছে বৈধ কোনো ক্রয়ের রসিদ দেখাতে পারেননি হার্দিক। তবে আটকের বিষয়টিকে একেবারে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ভারতের এই তারকা অলরাউন্ডার। এক টুইট বার্তায় ঘড়ি দুটির দাম 1.5 কোটি রুপি বলেও তিনি দাবি করেছেন। এদিকে টি-20 বিশ্বকাপে খুব একটা ভালো পারফর্ম করেননি হার্দিক পান্ডিয়া। একের পর এক ঘটনায় তিনি প্রশ্নবিদ্ধ হচ্ছেন। কদিন আগেই ধর্ষণের অভিযোগ কাটতে না কাটতেই ঘড়িকাণ্ডের নতুন বিতর্কে জড়ালেন তিনি। লিঙ্গ বৈষম্যের অভিযোগ উঠেছে ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলির 18 কমিউন রেস্টুরেন্টের বিরুদ্ধে। এই রেস্টুরেন্টে সমকামীদের প্রবেশের অনুমতি নেই বলে অভিযোগ করা হয়েছে। মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন ইয়েস ইউ এক্সিস্ট এমনটি জানিয়েছে। এই রেস্তোরাঁয় সকলের প্রবেশের সুযোগ থাকলেও ব্যতিক্রম শুধু সমকামীদের ক্ষেত্রে। ঘটনার সূত্রপাত রেস্টুরেন্টটির পুনে আউটলেটে। আর অভিযোগ ওঠে কেবল পুরুষ ও নারী যুগলের প্রবেশাধিকার সুযোগ রয়েছে এখানে। তবে 18 কমিউনের পক্ষ থেকে জানানো হয় নারীদের নিরাপত্তার জন্য পুনে চেইন কর্তৃপক্ষই এই সিদ্ধান্ত নিয়েছে। আরও একবার আগত সবাইকে, আপনারা সবাই সব খবর দেখছেন। চট্টগ্রামে একের পর এক ধরা পড়ছে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেইড বা আইস। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে মিয়ানমার সীমান্তের 2টি রুট দিয়ে এই মাদক ঢুকছে। নেপথ্যে সক্রিয় 10 থেকে 20 জনের চক্র। শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলে গেল 5 মাসে 5টি বড় চালান ধরা পড়েছে। আইস আমদানি ও সরবরাহে জড়িত চট্টগ্রাম এবং ঢাকা কেন্দ্রিক একাধিক সিন্ডিকেটের কথা শোনা গেলেও মূল হোতাদের কেউ এখন পর্যন্ত ধরতে পারেনি। মায়ানমার থেকে আমাদের বর্ডার পর্যন্ত একটা রুটে তারা নিয়ে আসে। এখানে আমাদের বাংলাদেশিরা হয়তো এখন কালেক্ট করার পরে ওইখানে আপনার 2 ধরনের ডিলার হয়। একটা হচ্ছে মেইন ডিলার, দেন তারা আবার বিভিন্ন ছোট ছোট গ্রুপে সাপ্লাই করে। ভারতীয় সীমান্তের বিভিন্ন অঞ্চলে প্রায় 6টার মতো মাদক উৎপাদনকারী রুটে তারা নিয়ে আসে। এখানে আমাদের বাংলাদেশিরা হয়তো এখন কালেক্ট করার পরে ওইখানে আপনার 2 ধরনের ডিলার হয়। একটা হচ্ছে মেইন ডিলার, দেন তারা আবার বিভিন্ন ছোট ছোট গ্রুপে সাপ্লাই করে। ভারতীয় সীমান্তের বিভিন্ন অঞ্চলে প্রায় 6টার মতো মাদক উৎপাদনকারী সংস্থা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেখান থেকেও আমাদের দেশে মাদক পাচার হচ্ছে। এই জিনিসগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে আনা উচিত বলে।
মাদারীপুরের শিবচরের রেজাউল করিম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি করেছে পুলিশ। পদ্মা সেতু প্রকল্পে চাকরি দেওয়ার কথা বলেই বগুড়া থেকে রেজাউলকে মাদারীপুরে ডেকে এনে হত্যা করে তার বন্ধু রনি। এই হত্যাকাণ্ডের 1 মাস 26 দিন পর গতরাতে দাদুল হক মুন্সি নামের একজনকে গ্রেফতারের পরেই নিহত রেজাউলের বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে এবং পুলিশ জানালো যে কর্মক্ষেত্রে কয়েক বছর আগে নেপাল থাকতো রেজাউল রনি, সেখান থেকে বন্ধুত্ব, আর এই বছর আগে দেশেও ফিরে তারা যোগাযোগও ছিল। সম্প্রতি 20,000 টাকার বিনিময়ে পদ্মা সেতু প্রকল্পে চাকরি দেওয়ার কথা বলে রেজাউলকে শিবচরে আনে রনি। গত 10 সেপ্টেম্বর 3,000 টাকা নিয়ে শিবচরের মাতবরচরে আসে রেজাউল। রনি তার সহযোগী এমদাদুলকে প্রকল্পের বস সাজিয়ে রেজাউলের সাথে পরিচয় করিয়ে দিয়ে দুজনে মিলে রেজাউলকে হত্যা করে। গতকালকে তাকে আমরা ঢাকা কেরানীগঞ্জের এলাকা থেকে আটক করি এবং তার স্বীকারোক্তি মোতাবেক রেজাউল করিম তার যে জামা কাপড় ব্যাগ ছিল এবং ঘটনাস্থলের পাশে পাট ক্ষেতের মধ্য হইতে সেটা আমরা উদ্ধার করি। রাঙামাটির নানিয়ারচরে হয়ে গেল 16তম ভাই ভাই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। নানিয়ারচর সেনাবাহিনী জোনের সহযোগিতায় গত 8 অক্টোবর থেকে এই খেলা শুরু হয়। আজ বিকেলে ইসলামপুর মাঠে অনুষ্ঠিত হয় ফাইনালে মহালছড়ির বন্ধুমহল ক্লাব 1-0 গোলে সাপমারা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল SM রুবাইয়াত হুসাইন। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে ফ্রি মেডিকেল সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। সকালে তেজগাঁও শিল্প এলাকায় ফ্রি চিকিৎসা ও ওষুধ দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ঢাকা শহরের বিভিন্ন মহল্লার সুবিধা বঞ্চিতদের চিকিৎসা দিতে যমুনা ব্যাংকের এই উদ্যোগ। স্পেনের ক্যানারি দ্বীপের কাছে মিলল আরও 2 অভিবাসন প্রত্যাশীর মরদেহ। সোমবার উদ্ধার করা হয় নারী শিশু সহ 36 জনকে। 5 জনের অবস্থায় সংকটাপন্ন। হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। রাশিয়ার অ্যান্টি স্যাটেলাইট মিসাইল পরীক্ষার ধ্বংসাবশেষ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ISS এর জন্য বাড়াচ্ছে ঝুঁকি। সোমবার এমন অভিযোগ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র নেট প্রাইস জানিয়েছেন রাশিয়া বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে। সোমবারের পরীক্ষার কারণে 1,500-এর বেশি ট্র্যাকযোগ্য ওই বেতাল ধ্বংসাবশেষ তৈরি হয়েছে এবং সেগুলো দীর্ঘমেয়াদে ISS এর কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে, এমনটাই শঙ্কা করছে যুক্তরাষ্ট্র। আর এই ছিল আমার কাছে আজকের সব খবরের সব আপডেটে। এতক্ষণ আপনারা সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।